13 জুন 2025 ইরানের উপর আকস্মিকভাবে হামলা চালিয়ে বসে ইসরায়েল। জবাবে ইরান ও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালে শুরু হয় সংঘাত। 10 দিনের বেশি সময় ধরে চলা এই সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়ে। ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকে গণমাধ্যমে, খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটি শব্দ ঘুরে ফিরে বারবার শোনা যাচ্ছে সেটি হলো ইউরেনিয়াম এনরিচমেন্ট বা পরমাণু সমৃদ্ধকরণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভাষণের পর মূলত বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মিস্টার নেতানিয়াহু দাবি করেন ইরান বহু বছর ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে। কিন্তু এই ইউরেনিয়াম দিয়ে কিভাবে পারমাণবিক বোমা বানানো হয়, এসব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশেষজ্ঞদের মতে পারমাণবিক বোমা তৈরি করতে হলে 90% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়। সেখানে ইরান এখন পর্যন্ত 60% মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে বলে গত মার্চে জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ইরান দাবি করছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, বরং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্যই পরমাণু সমৃদ্ধকরণ করা হচ্ছে। কিন্তু এই পরমাণু সমৃদ্ধকরণ আসলে কিভাবে সেটি করা হয়? পারমাণবিক বোমা বানানোর জন্য একটা জিনিস সবচেয়ে বেশি দরকারি, সেটি হলো ইউরেনিয়াম, এবং এই জিনিসটি এক ধরনের ধাতু যা মাটির নিচ থেকে পাওয়া যায়। ইউরেনিয়াম আবার দুই ধরনের পরমাণু থাকে যাকে বলা হয় আইসোটোপ। একটার নাম U-238, আরেকটার নাম U-235। U-238 ইউরেনিয়াম সবচেয়ে বেশি থাকে, প্রায় 99.3%, আর U-235 থাকে খুবই কম, মাত্র 0.7%। কিন্তু ব্যাপার হচ্ছে এই U-235টাকে কাজে লাগে বোমা বানানো বা বিদ্যুৎ তৈরি করতে। তাই যেহেতু এটা কম থাকে, বিজ্ঞানীরা আলাদা করে এটি বাড়িয়ে নেয়। এই বাড়ানোর প্রক্রিয়াটিকে বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এখন প্রশ্ন উঠছে কিভাবে এই আকরিক সংগ্রহ করা হয়। প্রথম ধাপে খনি থেকে মাটি খুঁড়ে ইউরেনিয়াম আকরিক তুলে আনা হয়। এই আকরিক দেখতে পাথরের মতো। দ্বিতীয় ধাপে এগুলো গুঁড়ো করে ইউলো কেক তৈরি করা হয়। আকরিকটি পরিষ্কার করে গুঁড়ো করা হয়। এই গুঁড়োকে বলা হয় ইউলো কেক, এর রং হয় হলুদ। তৃতীয় ধাপে ইউলো কেকের রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তর করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামক গ্যাসে। চতুর্থ ধাপে আইসোটোপ আলাদা করা হয়। এই গ্যাসকে একটি বিশেষ যন্ত্র সেন্ট্রিফিউজে অতি দ্রুত ঘোরানো হয়, ফলে U-235 নামক আইসোটোপ আলাদা হয় এবং তার ঘনত্ব বাড়ানো হয়। পঞ্চম ধাপে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড একটি সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয়, যা অতি দ্রুত ঘোরানো হয়। এর ফলে U-235 এর ঘনত্ব বাড়ে, যা সাধারণত বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3 থেকে 5% হলেই হয়। গবেষণামূলক চুল্লির জন্য এটি 20% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। তবে নিষ্ক্রিয়ভাবে ইউরেনিয়াম তেমন ক্ষতিকর নয়। পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে হলে তাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় মূলের প্রয়োজন হয়। এখানে বোলোনিয়াম বা বেরিলিয়ামের মতো তেজস্ক্রিয় মূলের সংস্পর্শে ইউরেনিয়াম চেইন রিঅ্যাকশন ঘটাবে, আর এটি ঘটলেই পারমাণবিক তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়িয়ে পড়বে। বন্ধুরা, 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়ামকে জ্বালানি রডে রূপান্তরিত করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। এই রডগুলো রিয়েক্টর বা চুল্লির মধ্যে রাখা হয়, যেখানে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি হয় এবং এই তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এগুলোই হলো নিউক্লিয়ার ফুয়েল রড। ইউরেনিয়াম জ্বালানি রড কিছু নির্দিষ্ট চুল্লিতে প্লুটোনিয়াম তৈরির জন্য ব্যবহার করা হয়, যা পুনরায় প্রক্রিয়াজাত করে পারমাণবিক বোমায় ব্যবহার করা হয়। বন্ধুরা, একটু আগে আমরা জেনে আসলাম সেন্ট্রিফিউজ ঘোরানো হয়। এখন প্রশ্ন হচ্ছে সেন্ট্রিফিউজ আবার কি? সেন্ট্রিফিউজ হলো এক ধরনের বিশেষ যন্ত্র যা পরমাণু সমৃদ্ধকরণের কাজে ব্যবহার হয়। এটি দেখতে অনেকটা টিউবের মতো, যা অনেক দ্রুত গতিতে ঘুরতে সক্ষম। এই ঘূর্ণন শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235কে আলাদা করা হয়। তবে একবারে সেটি সম্ভব হয় না। হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে টানা ঘোরার মাধ্যমে পরমাণু সমৃদ্ধকরণ কাজটা করে থাকে।
এক্ষেত্রে সেন্ট্রিফিউজ যত আধুনিক হবে তত দ্রুত এবং বেশি মাত্রায় U-235 আইসোটোপ তৈরি করা যাবে বলে জানান বিশেষজ্ঞরা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বিজ্ঞানের ভাষায় পরমাণু বলা হয়। বিজ্ঞানের মধ্যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার সবকিছু তৈরি হয় পরমাণু দিয়ে। এক্ষেত্রে প্রতিটি পরমাণু একটি কেন্দ্র থাকে যাকে বলা হয় নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের ভিতরে পরমাণু শক্তি জমা থাকে যা সাধারণ অবস্থায় বের হয় না। নিউক্লিয়াস ভেঙে এই শক্তিটি বের করে আনতে বিজ্ঞানীরা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকে যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন। শুধু শক্তি নয়, প্রতিটি ফিশনে আরও নিউট্রন তৈরি হয় যা আবার পাশের পরমাণু ভেঙে ফেলে। এইভাবে শুরু হয় চেইন রিঅ্যাকশন। একটার পর একটা পরমাণু ভাঙে একসাথে বিশাল এক বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের তিনটি প্রধান দিক রয়েছে। এর মধ্যে একটি হলো তাপ। বিস্ফোরণের সময় উৎপন্ন হয় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ। এর ফলে মানুষ, ঘরবাড়ি, গাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হলো ছাপ তরঙ্গ। এই তরঙ্গ এত বেশি শক্তিশালী, বিস্ফোরণ স্থল থেকে 20 কিলোমিটার দূরের দালানও ভেঙে যেতে পারে। তৃতীয়টি হলো তেজস্ক্রিয়তা। ফিশনের সময় যে বিকিরণ তৈরি হয় তা মানুষের শরীর ও প্রকৃতির উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। এতে ক্যান্সার হতে পারে, শিশুদের জন্মগত সমস্যা দেখা দেয় এবং মাটিতে অনেক বছর ধরে বিষক্রিয়া হতে থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো এই পুরো প্রক্রিয়া ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধ করা যথেষ্ট হলেও সেটি দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব নয়। পারমাণবিক বোমা তৈরি করতে 90% বেশি ইউরেনিয়াম প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকার সায়েন্টিস্টদের মতে বর্তমানে 9টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, পাকিস্তান, ভারত, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা আর গবেষণার জন্য যেসব পরমাণু কার্যক্রম করা হয় সেগুলো বলা হয় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি। এই বিষয়গুলো তদারকি করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। তারা সময় সময় পরমাণু কেন্দ্র পরিদর্শন করে থাকে। ইসরায়েল আন্তর্জাতিক আণবিক সংস্থার সদস্য হলেও তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT সই করেনি, তাই তাদের কেন্দ্রে ঢোকা যায় না। তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা কখনো স্বীকার করে না বা অস্বীকারও করেনি। এই নীতিকে বলা হয় আমিমুদ বা ইচ্ছাকৃত অস্পষ্টতা। বিশ্বের ধারণা 1960-এর দশক থেকে ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। বর্তমানে ইরান 60% মাত্রায় মাত্র 400 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র 5% দরকার, সেখানে অনেক দেশই সন্দেহ করছে, তাই ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে।